আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করছি। আজকে আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে এসছি এই মুহূর্তে, বা রেকর্ড করতে যাচ্ছি। প্রচার হবে নিশ্চয়ই আগামীকাল। আজ গেস্টের নাম ছিল বকুল, আর বকুলের যেসব মনে ছিল তথ্য, সেই সব তথ্যের বেসিসে আমরা কিভাবে কাজ করেছি ডিটেল উঠে আসবে আমাদের ভিডিওতে। এবং আপনারা জানেন যে বকুলের আসলে খুব একটা তেমন কিছু মনে নেই। বকুলের বাবার নাম মনে ছিল, সেটা বদরুল অথবা বজরুল, যে কোনো একটা কিছু হবে দুটোর মধ্যে। মায়ের নাম তিনি বলতে পারেন না। ভাই বোনের সংখ্যা যেখানে বলেছে শাবানা ববিতা, এখানেও বোধহয় একটু এদিক ওদিক হয়েছে। হরিরামপুর ঠিকানা ছিল শুধুমাত্র হরিরামপুর। কোনো একটা জায়গার নাম যখন লোকেট করা যায়, মানে উনি যখন বলতে পারেন বেসিক ভিডিওতে যিনি আসেন, তখন কাজটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যান। কারণ ওই নামে ওই এলাকায় বাচ্চা হারানোর ঘটনা কত বছর আগে ঘটেছে, এরকম তথ্য মুরব্বীদের কাছ থেকে অনেক সময় নিয়েও একটু তথ্য এদিক ওদিক হলেও আমরা সম্ভাব্য পরিবারকে খুঁজে বের করে ফেলতে পারি। তো আমার মনে হয় বকুলের ক্ষেত্রে এরকমই হয়েছে, বেশ কটা তথ্য এদিক ওদিক মিলেনি। সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। তবে এই যে তথ্যগুলো আমরা আমাদের হাতে আছে, এই তথ্যগুলোর বেসিসে কি ঘটনা ঘটবে না ঘটবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তবে ফর্মালিটি অনুযায়ী আমি আবারও বলে নিচ্ছি যে আমাদের 5টি ধাপে ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব, যেটা আমি এখন করছি। দ্বিতীয় ধাপে হচ্ছে বকুল এবং বকুলের সঙ্গে যারা এসছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। ওরা চলে এসছে অলরেডি। আমি যখন অফিসে ঢুকছিলাম তখন দেখা হয়েছে একবার আমার সঙ্গে। তো আমি ফর্মালি এখন কথা বলবো। তৃতীয় ধাপটি হচ্ছে বকুলের পরিবার যারা, তারা অপেক্ষা করছেন আমাদের অফিসের বাইরে, তাদেরকে আমরা এন্ট্রি দেবো অফিসে এবং তাদের সঙ্গে কথা বলবো। ইন দ্য মিন টাইম বকুল স্টুডিওতে লকড অবস্থায় থাকবে, সাউন্ড প্রুফ অবস্থায়। আর চতুর্থ পার্টে গিয়ে আমরা বকুলকে যারা দাবি করেছেন তাদের সঙ্গে বকুলের ফেস টু ফেস মিট করাবো এই সিটে, বা এই রুমে বসা অবস্থায়, বা স্টুডিওতে বসা অবস্থায়। পঞ্চম পার্টে গিয়ে যদি রেজাল্ট পজিটিভ হয়, বা গুড ভাইব অফ রেজাল্ট যেটাই বলি না কেন যদি আসে, তাহলে আমরা নিঃসন্দেহে গেট টুগেদার করাবো। এগুলো খুব ফর্মাল বিষয় এবং আপনারা নিশ্চয়ই এটা জানেন যে আমাদের অনুষ্ঠানগুলো এভাবেই হয়। পাশাপাশি আমরা ডিএনএ টেস্ট নিয়েও যে কথাগুলো বলি, সবসময় বলে এসেছি, সেটা হলো যে ডিএনএ টেস্ট আমরা করি না, বা করতে পারি না, বা নিরপেক্ষতার প্রশ্নে করি না। যেটাই কারণ বলি না কেন, ডিএনএ টেস্ট স্টুডিও অফ টিএডিভার্স লিমিটেড করছে না। তবে যেহেতু আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, 18+ বয়স যাদের, তাদেরকে নিয়ে কাজ করি, সুতরাং তাদের জায়গাটি থেকে তারা এটা জেনে শুনে মেনেই আমাদের স্টুডিওতে রিটেন ডকুমেন্টস, মানে একদম লিখিত স্বাক্ষর দিয়ে আমাদের এই ভিডিওগুলো করেন। পাশাপাশি তাদেরকে আমরা উৎসাহ দেই, ইয়েস আপনারা অবশ্যই ডিএনএ টেস্টটা করে নেবেন, তবে সিদ্ধান্ত আপনাদের। এবং পাশাপাশি এটাও বলি যে নিকটস্থ থানায় গিয়ে অবহিত করা যে আমরা এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে, ইন্টারনেটের এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পরিবার পেয়েছি এবং একই সাথে থাকতে সম্মতি হয়েছে, মেনে নিয়েছে। এই মর্মে আপনি থানাকে জিডি এন্ট্রি করে একটা অবহিত করে রাখলেন। এতে করে আপনার লিগ্যাল জায়গাটা অনেক বেশি শক্তপোক্ত হয়। তো এই বিষয়গুলো আমি বারবারই বলি, রিপিট বলি, অনেকে এটা নিয়ে খুব বিরক্ত হন, বাট আলহামদুলিল্লাহ রেজাল্ট পাচ্ছি। রেজাল্ট কিভাবে পাচ্ছি আপনারা গতকালকে যে ভিডিওটা দেখেছেন, আপনারা জানেন 129 নম্বর ভিডিও ছিল সেলিমের। এবং সেলিমের ভিডিওতে সেলিমের স্থানীয় লোকজন যারা সেলিমকে এখানে পাঠিয়েছিলেন, এবং সেলিমের পরিবার যারা সেলিমের ঠিকানায় চলে গিয়েছিল সেলিমকে খোঁজার জন্য, তাদেরকে সামাল দিয়ে কিভাবে এখানে ঢাকাতে পাঠালেন, এবং কিভাবে একজন ভদ্রলোক কিভাবে সেলিমের পরিবারকে খুঁজে বের করলেন, এই যে বিষয়গুলো, এগুলো আমি মনে করি যে সূচনা পর্ব যে এত বড় হচ্ছে, সূচনা পর্বে যে গাইডলাইনগুলো থাকে, সেটার ফলাফল আমরা পেতে শুরু করেছি আলহামদুলিল্লাহ। কারণ যারা এই অনুষ্ঠানের নিজেকে একজন সৈনিক মনে করেন, যারা এই অনুষ্ঠানের শুধুমাত্র দর্শক না, একজন মনে করেন যে এই যে আমাদের রাজন ভাইয়ের মতো, আমি নামটা কোনোদিনও ভুলবো না, গতকালকে যিনি এসেছিলেন আমাদের ভিডিওতে, আরও একজন ভাই মলেদার জন্য যিনি কাজ করেছেন, তার কথা আমি নামটা মনে করতে পারছি না। তো এই যে ভাইরা যারা মনে করেন যে নিজের পকেটের পয়সা খরচ করে ঘন্টার পর ঘন্টা লেগে থেকে বিভিন্ন এলাকায় গিয়ে, মানে একদম অনুসন্ধানী সাংবাদিকরা যেভাবে কাজ করেন ওইভাবে কাজ করে পরিবার খুঁজে বের করে নিয়ে আসেন, এরা কিসের আশায় করে বলেন? এরা তো সেলিব্রিটিও হতে চায় না, এরা পয়সা করিও পায় না, কিছুই পায় না, তাহলে কিসের আশায় করে? ভালোবেসে করে। এই যে ভালোবাসাটুকু, এই ভালোবাসাটুকুতে যে নিখাত ভালোবাসা আমি বলবো, যেই রেসপেক্টটুকু মেশানো থাকে অনুষ্ঠানের জন্য, সেটাই মূলত এই অনুষ্ঠানের মূল চালিকা শক্তি। এবং এই যে ভাই ব্রাদার যে পারফেক্টলি অ্যাটিটিউডটা করা দরকার, যে কীভাবে একজন গেস্ট গেলে তাকে ফেরত পাঠাতে হবে, কীভাবে একজন গেস্টের সঙ্গে কথা বলতে হবে, কীভাবে তাকে এখানে নিয়ে আসলে আপডেট ভিডিওতে সামনাসামনি মুখোমুখি প্রথমে হলে কী ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে এটা সহায়তা করতে পারে, এই যে ট্রেন্ড আপটা, এই ট্রেন্ড আপটা মনে হয় যে এই যে এতগুলো আপডেট ভিডিও করেছি বা বেসিক ভিডিওতে এই যে সূচনা পর্বে এতগুলো কথা বলি, এত কথা বলি, একই কথা বারবার রিপিট করি, আমার মনে হয় সেটার রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি পেতে চলেছি। এবং সবসময় আমি মাথায় রাখি যে সূচনা পর্বটা হচ্ছে মূলত আমার ভলেন্টিয়ারদের জন্য, যারা আনঅফিসিয়াল ভলেন্টিয়ার এবং যারা এই অনুষ্ঠানের একনিষ্ঠ সৈনিক। কারণ তাদের সাথে আমার সরাসরি যোগাযোগ করার কোনো সুযোগ থাকে না, বা সময় করেও উঠতে পারি না। তো সেই জায়গাটি থেকে তারা যদি সূচনা পর্ব সবসময় মনোযোগ দিয়ে দেখেন, তাহলে টাইম টু টাইম কি পরিবর্তন আসছে এবং কিভাবে তাদেরকে কাজ করলে পারফেক্টলি আমরা একটা পরিবারকে আমাদের সিস্টেমের অনুযায়ী খুঁজে বের করতে পারবো, সে বিষয়ে তারা ওয়াকিবহাল থাকবেন। তো আলহামদুলিল্লাহ আজকে সূচনা পর্বটা বড় হয়নি, মাত্র 8 মিনিট, তাও অনেক বড়। আমি সূচনা পর্ব শুরুতেই লিখে দিয়েছি যে কত মিনিট হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা সূচনা পর্ব শুরু করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ঢোকার সময় দেখা হয়েছে একবার, এবার একটু ফর্মালি সালাম কালাম দিয়ে শুরু করতে হবে আর কি।
মাস্কটা তো ভালো আছেন না? একটু তো মাস্ক তো দেখাতেই হবে আপনাকে, কিছু করার নেই। ভালো আছেন আপনারা? আচ্ছা। তো বকুল, কোথা থেকে আসছেন বলেন? আমি সাভার থেকে আসছি। আপনি কি সাভারেই থাকেন? জি। বর্তমান ঠিকানা সাভারে না? জি। আমি একটু বলি তো, দেখেন তো। এটার নাম হচ্ছে পান্ধোয়া বাজার, বড় আউলিয়া, সেনওয়ালিয়া 1344, সাভার, ঢাকা। জি। ঠিক আছে, এখানে আপনি বর্তমানে অবস্থান করছেন। আচ্ছা, তো যারা এসছে আপনার সঙ্গে, তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে। ইনিকে এটা আমার মেয়ে। কি নাম বাবা তোমার? আমার নাম আফনান। আফমার? আফনান। আফনান, মাশাআল্লাহ। আফনান খুব সুন্দর একটা নাম, মাশাআল্লাহ। তো আফনান কি হতে যাচ্ছে আজকে? আমার নানু কেটেছে চলছে। তাই? তুমি কি কখনো দেখেছো তোমার মা তোমার নানুকে খোঁজ করে, নানুর জন্য কান্নাকাটি করে, এরকম কখনো দেখেছো? করে। তুমি কি জানতা যে তোমার মা ছোটবেলায় এরকম হারায় গেছে? এটা কি জানতা? জানি। কয় ভাই বোন তোমরা? আমরা 2 বোন। তুমি বড়? হুম। আচ্ছা, ছোটটা কোথায়? ছোটটা আমার দাদার কাছে। দাদুর কাছে? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি। বিশাল বড় ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাস্কটা কি খোলা যাবে একটু? জি। আপনার পরিচয় একটু দেন প্লিজ, নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে লুৎফা আজাদ। লুৎফা, কি হন আপনি বকুলের? বড় খালা। আচ্ছা, পরবর্তীতে যাদের কাছে বড় হয়েছে সেই সম্পর্কের দিক থেকে বড় খালা। হ্যাঁ। আপনার পরিচয়টা ভাই? আমার নাম সাখাত আরিফিন। আপনি মাস্কটা একটু খোলেন। সাখাওয়াত আরিফিন, কি হন জি। আপনি বকুলের? আমি বকুলের হাজবেন্ড। ও, ভেরি গুড। তো কি করছেন আপনি ভাই পেশায়? আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করছি। আচ্ছা, ভেরি গুড। তো সবকিছু জেনে শুনেই তো বিয়ে শাদী করছিলেন বোধহয়, নাকি নাকি বিয়ের পরে জানতে পারছেন? না, বিয়ের আগে থেকেই জানি এটা। এটা নিয়ে কোনো সমস্যা হয়নি ফ্যামিলিতে? আমি কোশ্চেন তো সবাইকে করি। না, ফ্যামিলিতে সমস্যা তো হয় এটা। তো বাট আপনাদের এটা মধ্যে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নিজেদের- হয়নি। নিজেদের ভিতরে মেনে নেওয়ারই হলো আসল। জি, নিশ্চয়ই। এর জন্যই আর কোনো সমস্যা এই নেই। অনুষ্ঠানের ব্যাপারে কি আপনি ওনাকে উৎসাহ দিয়েছেন নাকি উনি আগে আপনাকে জেনে বলেছে? না, এটা আসলে আমি আপনার প্রোগ্রামটা অনেক আগে থেকে, মানে যখন আপনি লস্ট অ্যান্ড ফাউন্ড শুরু হ্যাঁ, হয় অনেক তখন আগে, থেকে এক, কয়েকটা 2 বছর এপিসোড দেখেছেন? দেখছি। হ্যাঁ। তো তখন মেল করছিলাম, কিন্তু হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমার মেল হয়তো রিপ্লাই দেন নাই। তো এরপরে আবার ওর এক খালাতো, মানে এই আন্টির মেয়ে, হুম। তো উনি আর কি আপনার এপিসোড গুলো সব দেখে। আচ্ছা। ঠিক আছে, কন্টিনিউ দেখে। তো উনি আবার বকুলকে বলতেছে যে এরকম তুমি তো তাহলে কিভাবের অনুষ্ঠান যেটা আপন ঠিকানা নামে এখন যেটা শুরু করছে সেটা তুই যোগাযোগ কর। হুম। তো যতটুকু হেল্প লাগে আমরা সবাই তো আছি। জি। পরে আমাকে বললো বকুল এই ব্যাপার যে আপু বলতেছে, হুম। তো এখন কি করা যায়, এটা যোগাযোগ করব? আমি কই অবশ্যই যোগাযোগ করা তো উচিত, রাইট। কারণ যে আমি নিজের পার্সোনালি আমি এটা সবসময় চাই যে এটা ওর ফ্যামিলিটা পাক। ওর মধ্যে কি কোনো আকুতি ছিল বকুলের মধ্যে, নাকি আপনারা জোর জোর টোর করে পাঠাই দিচ্ছেন? ওর ওর ভিতরে আকুতি আছে, কিন্তু ও সেটা প্রকাশ করে না। করে না? না, না, আমি ওকে গতকালকে রাতে জিজ্ঞেস করছি যে কালকে তো যাবো, তো তোমার অনুভূতিটা কি আমাকে একটু বলো। আচ্ছা, তারপর কি বলছে? তো কোনো অনুভূতি নেই, কিন্তু হাসতেছে। আচ্ছা, মানে অনুভূতি- নিজের অনুভূতিটা আর কি চাপায় রাখছে, যে প্রকাশ করবে সেটা প্রকাশ করতেছে না। মানে আচ্ছা। তো বকুল, অনুভূতি তো আমাদের জানতেই হবে। এরকম একটা খবর আসছে, একটা পরিবার দাবি করছে, যদিও আমরা নিশ্চিত নই এখন পর্যন্ত, কারণ অনেক সময় পেন্ডিং হয়ে যায়। কেমন লাগতেছে এই অবস্থায়? ভালো লাগছে। ভালো লাগতেছে নাকি মন খারাপ যে যদি সত্যি সত্যি পরিবার পাওয়া যায়? এটা তো মন খারাপের কোনো কিছু না, নাকি কোনো টেনশনে আছেন? না, কোনো হ্যাঁ, টেনশন নেই। টেনশনে নাই। জি। আচ্ছা, কাউকে দেখলে চিনবেন, চেনার সম্ভাবনা আছে? ওরকম আমার কোনো ইয়ে নেই। চেহারা মাথায় নাই, না, তারপরে সামনাসামনি হয়ে গেলে দেখে বা এরকম মাথায় যদি আসার সম্ভাবনা আছে? চেষ্টা করি। চেষ্টা করবেন। জি। ওকে। তুমি জানাইছো কবে ওনাদেরকে, মনে আছে? বেশ আগেই তো বলে জানো। মনে নেই, হ্যাঁ। রাতের বেলায় জানি। শনিবার এটা শনিবারে দিন জানানো হয়েছে। পাঠিয়েছে। হ্যাঁ, শনিবার দিন সন্ধ্যা 6:30 থেকে। এমনিতেই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আপনাদের মনের মধ্যে কেমন লাগে? কারণ কেউ তো পায়, কেউ তো পায় না। এটা এই অনুভূতিটা একটু শুনি তো। মানে অনেকেই তো পায়, আবার অনেকেই পায় না। তো যখন ভিডিওটা পাবলিশ হইলো তখন আপনি দেখছিলেন যে পেজে যাওয়ার পরে? পেজে দেখার পর অনেকে অনুভূতিটাই আমি ফিল করি, কিন্তু মানে প্রকাশ আমি করতে পারি না। করতে পারেন না? জি। আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটাই, যারা এই ভিডিওগুলো করে এখানে এসে, পরে আসে একটু তাই না? অন্যরকম একটা কার অনুভূতি। মিলবে কার মিলবে না এগুলা নিয়ে অনেকেই তো পায় না। অনেকে এত না, সেটাই। আকুতি এটা করার তো পরেও অনেকেই- কিন্তু পান। অনেকেই পায় না। যারা সবাই তো আসলে আশা নিয়ে একটা আসে যে Right. আমি আমার ফ্যামিলিকে হয়তো পাবো, হুম। কিন্তু হয়তো দেখা যায় পায় না। কেউ কেউ পায়। কেউ পায়, ওই জন্যই পাওয়ার সংখ্যাটা যেটা হয়। পাওয়ার সংখ্যাটা আমার মতে কি, মানে না পাওয়ার কাছে পাওয়ার সংখ্যাটাই বেশি মনে হয়। হ্যাঁ, বেশি, কিন্তু ওই ঘটনা তো 1-2 দিনের মধ্যেই ঘটে যায়। না, তো যখন ওই 1-2 ঘন্টা, মানে 1-2 দিনের মধ্যে যখন রেজাল্ট না আসে, আমার মনে হয় তারা খুব মন খারাপ করে থাকে বা টেনশন অবস্থায় থাকে। তো আমি তাদেরকে বলবো যে প্লিজ টেনশন করবেন না, কারণ অনেক ভিডিও কিন্তু 2-3 মাস পরে সফল হয়। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি। আপনি যে ঘটনাটা আমাদের এখানে বলেছিলেন, আমরা লিখেছি, আপনি দেখেন কোনো কিছু অমিল আছে কিনা। আমার এক দাদির সাথে ঢাকায় আসি, আমি ঢাকায় কেন আসছি সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, বেরাতে না কাজে, সেটাও আমি জানি না।
এই দাদুর সাথে ঢাকায় আসার আগের স্মৃতি হলো আমাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা দেখতে আমার মতো শ্যামলা হবে এবং আমার মতো মুখটা লম্বা। বাবার সাথে মাঝে মাঝে খেলাধুলা করতাম। আমি বাড়ি থেকে দাদুর সাথে ট্রেনে ঢাকায় এসেছি। ট্রেনে থেকে নেমে এক বাসায় গিয়ে আমাকে বাসার গেটের সামনে দাঁড় করিয়ে রেখে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। উনি আমাকে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভিতর ঢুকছে না, অন্য কোথাও গিয়েছে সেটা আমি বলতে পারছি না। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে দাদু না আসাতে আমি পাশে একটু ঘুরে দেখতে গিয়েছি। আশেপাশে ঘুরে দেখতে গিয়ে আমি রাস্তা ভুলে যাই, সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসি আর সেই রাস্তা খুঁজে পাইনি, আমি এভাবে হারিয়ে যাই। এটাই হচ্ছে আপনার হারানোর বিবরণ। কোনো কিছুকে আমরা বাদ দিয়েছি? ভাই বোনের সংখ্যা আপনি বলছেন 3 বোন। আপনি সবার বড় ছিলেন, বাকি দুজনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম আপনি বলতে পারেন না, আপনি ধারণা করে নিয়েছেন শাবানা হলেও হতে পারে, এরকম একটা কথা এসেছিল। আর ঠিকানা আপনি বলেছেন হচ্ছে হরিরামপুর। এইটুকু হচ্ছে আপনার তথ্য। আপনার শরীরে একটা দাগ আছে, এটা আমরা হিডেন ক্লু হিসেবে রেখে দিয়েছি। যদি আপনার ফ্যামিলির খুব ওই সময়ের কেউ থাকে তাহলে তাদেরকে আমরা জিজ্ঞেস করে বের করতে পারি কিনা ট্রাই করবো। আমরা অনেক চেষ্টা করছি, মাইকিং করা হয়েছে বা আপনারা কি প্রথমেই ওকে পাইছিলেন? হ্যাঁ, আমার বাবা পেয়েছে। আপনার বাবা পেয়েছিল? আচ্ছা, এটা কি ওই ঘটনাটা না যে আপনি মসজিদের কাছে দাঁড়াইছিলেন? মসজিদ থেকে আমার তো ওটা লেখো না কেন? ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো মসজিদ থেকে আমার মসজিদের সবে বরাতের যে হালুয়ার কিছু একটা ঘটনা ছিল, হালুয়া বেঁধে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাই তো সেটা। আচ্ছা, তো এই আপনার বাবা পেয়েছিল, বাবা পেয়েছে। তারপর আপনাদের কাছে রেখেছে। মসজিদে বাবা এসে নামাজ পড়তেছে, তখন বাবা নিয়ে আসছে বাসায়। তখন আমরা বলে কোথা থেকে, মসজিদে কান্না করতেছে একটা, ওই যে বসে, তো নিয়ে আসলাম। নিয়ে এসে ওই যেতে তারপরে মাইকিং করা হয়েছে, অনেকে জিজ্ঞেস করছে, কেউ বলে না যে আমরা চিনি না, সবাই বলছে চিনি না। তখন থেকে একজন বললো ঠিক আছে আপনি রেখে দেন, তখন আমরা এই রেখে দিলাম, যে আমাদের কাছে বড় হয়, আপনাদের কাছেই বড় হয়েছে। আমাদের কাছে বড়। ওই বাপ মায়ের আকুতিটা কি আপনারা কখনো বুঝতে পারছেন ওকে ওকে দেখে? বাপ মা মনে করেন যদি আমরা আদর করি তো বাপ মার কথা থাকবে, যত আদরই করি না কেন, ভেতরে চাপা কষ্ট চাপা স্বভাবের, সব কথা বলে না, বলে না এবং প্রকাশ করে না। প্রকাশ করে না। না, ও অনেক অনেক চাপা স্বভাবের। কারণ আমি একটা ঘটনা শুনছি যে ওর হাতে একটা কাটা দাগ আছে এখানে। তো ও নাকি একবারে যে আন্টিদের বাসায় যাওয়ার সময় আমার মেয়ের পয়লা বৈশাখে ফুল দেওয়ার জন্য শুভেচ্ছা জানার জন্য গেছে পয়লা বৈশাখ উৎসব করে। তো আমার বাসায় গেট, লোহার গেট, যে গেটের মধ্যে কাটা কাটা উপর ছিল, সেই গেটের উপর যে ওর এই হাতের ভেতর ঢুকে গেছে শিখ ঢুকে গেছে। তারপরে আর ওই দিকে কালকেছে, আমরা তো সব ঘুমে, পাশের বাসা থেকে আমি ডেকে বলতেছে যে আপনার বকুল তো গেটের মধ্যে চলে আসে, এরকম এরকম ব্যথা পেয়ে। তখন ওই যে আমার ছাতের মধ্যে কয়েকটা সেলাই করছে, তো ও সবাই অনেকক্ষণ এই গেটের সাথে ঝুলা ছিল। তারপর চিলাচিলি করে না? তারপর চিলাচিলি করে না, ও চুপচাপ আছে। মানে এতটাই চাপা স্বভাব। এটা কিন্তু অনেকেরই এরকম স্বভাব। হ্যাঁ, এবং অনেকেই কিন্তু এরকম আছে, আমি দেখেছি। এটা শুনে মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে একটা মানুষ, তখন কিন্তু অত বড় না, তখন মেবি আমার এই বড় মতো ছোট। আচ্ছা, মানে বাচ্চার হাতের ভিতরে একটা লোহার শিক ঢুকে গেছে, কিন্তু ভয়ই চিলাচিলি করার কথা। হ্যাঁ, ও গেটের সাথে ঝুলে আছে, ওভাবে নড়তেছেও না, বেরও করতে পারতেছে না, ও কাউকে ডাকতেও পারতেছে না ভয়ে। অনেকের এক্সপ্রেশন অনেক রকমের, অনেক চাওয়া স্বভাবের। তো ঠিক আছে বকুল, আমরা তো এখন আপনাকে স্টুডিওতে নিব, নেওয়ার পরে দেখি যারা আসছেন ওনাদেরকে আমরা অফিসে ঢুকাবো, তারপরে ধারাবাহিকভাবে একের পর এক বিষয়গুলো করতে থাকবে। আপনি তোমার ভিডিও দেখেন, তার মধ্যে ধারণা আছে। চল, আপনি এখানে বসেন, 10-15 মিনিট এখানে ওয়েট করতে হবে, হ্যাঁ, সাউন্ড প্রুফ অবস্থায়। তারপরে আমরা ওনাদের সাথে কথা বলে আমরা ভিতরে আবার আসবো। সালামু আলাইকুম। আরিফ ভাই কেমন আছেন? সালামু আলাইকুম, ভালো আছেন? সালামু আলাইকুম। সালামু আলাইকুম, ভালো আছেন না? একটা হাতে নিয়ে নেন, বসে যান, বসে যান। ভিডিওতে দেখতে আজকে বাস্তব দেখলেন না? আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, এখানে বসেন, বসেন পাশে বসেন, বসেন। আর কেউ আছে? সবাই ফোনটা একটু আপনারা বন্ধ করে দিবেন প্লিজ, ফোনটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি নাম আপনার? মোসাম্মদ আসিয়া। আসিয়া। হ্যাঁ। আচ্ছা, কি হন আপনি? বকুলের কি হন? আম্মা হই। বকুলের মা? আপনি মা দাবি করতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয়টা দেন। আমি ওর চাচাতো বোন হই। কি নাম আপনার? মুর্শিদা। মুর্শিদা। আপনার পরিচয়? না, আপন বোন হই, আমার নাম জবা। আপনার ফেস দেখে মনে হচ্ছে যে আপনি কিছু একটা হবে না। হ্যাঁ, ঠিক আছে। আপন জব বোন, জি। চেহারার সাথে মিল আছে মাশাআল্লাহ। জবার নামটা তো বলতে পারে নাই উনি। ববিতা বলছে। ববিতা। আরেকজন আমরা জুড়ে দিয়েছিলাম ববিতার সাথে কেউ যদি থাকে তাহলে শাবানাই থাকবে, এটা আমাদের ধারণা হয়েছিল। হ্যাঁ, শাবানা আছে। চাচাতো দেওরের বেটি। ওকে আগে হইছে জবার? না, আগে হইছে না পরে হইছে এটা বলেন। জবার আগে। জবার আগে হইছে, জবার আগে হয়ে শাবানা রেখে দিয়েছে, এই জন্য ওর নাম জবা হইছে। আমার ধারণা হইলে ওর নামই শাবানা হইতো। উঙ্কি ওই কিরকম দেখতে? আপনার বাড়ি কই কাকা? আমার বাড়ি হরিরামপুর। ওই যাবো উঙ্কে, এটা কি উত্তর হরিরামপুর? এটা কোন উত্তরবঙ্গ? গাইবান্ধা জেলা। আর মনে করুন তা আপনার বাড়ির কাছাকাছি? হ্যাঁ, আচ্ছা, উঙ্কে শুনে বুঝতে পারছি, কারণ আমার বাড়ি তো উত্তরবঙ্গে। কুটি যাচ্ছু পারে, কি খাচ্ছু পারে, এই টাইপের না কথাবার্তা বলে। হ্যাঁ হ্যাঁ, রাইট, সবাই খুশি হয়ে গেছে। আচ্ছা, আমি আসতেছি একটু পরে বাকি সবার সাথে কথা বলবো। আপনার পরিচয়টা দেন। আমি ওরা বোন জামাই।
বোন জামাই মানে বকুলের বোন জামাই মানে আপনার না, না, তাহলে আমার মামাতো বোনের মামাতো বোনের স্বামী। আচ্ছা, আপনার পরিচয়টা? মানে বকুলের মামা। আপন মামা। জি। আপনার চাচা। চাচা আপন। আচ্ছা, তাহলে ওনার আপনার পরিচয় ভাই সম্পর্কে। সম্পর্কে ভাই, ভাই হয়। বদরুল বা বজরুল উনি কে? মারা গেছে তার আব্বা। আমার বাবা বাবা কি নাম ছিল ওনার? বদরুল না বজরুল? বজরুল। মারা গেছে এটা কেউ জানতো? হ্যাঁ, ওকে বলছিল ভিডিওতে? সেটাই বলতেছে আমি। 11 মাসের এই মাত্র 11। ও, তার মানে তো বকুল এটা জানতো না। বের করেন। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন তো কেমনে হারাইছে আপনার মেয়েটা, আপনি কি জানেন? সে তো অসুস্থ। না না, বলুন ওনার মতো করে মনে বলুন। করেন আগে খুব গরিব মানুষ, আকালা ছিল না, কষ্ট ছিল না, তখন হলে ওই আমার স্বামী নিজের চাষারি কাম করে আবাদ পাতি করে খায়, আদিবাদি করে কামনা করতে মনে করেন ওরা 3 বোন, হ্যাঁ, এই আস্তে কথা বলতে। ওরা 3 বোন ছিল, কষ্ট হয়েছিল। তো এখন আমার ওই মামি শৌরিটা আমার শৌরি বেঁচে গেছিল। আমার ওই মামি শৌরিটা আমার বাড়ির উপর দিয়ে আমার জমিন আছে, আবাদ পাতি করে যাওয়া আসা করে। তা আমার শৌরি কয় এবার এলে চলগুলো কেটা, আমার শৌরি কইছে এবার এলে আমার এলো গজুরি বেটি কইছে কি সুন্দর কুমার কয় বনি কুমার কি সুন্দর। তো ওই একটা সদিলি বাসা আমার বেটির বাসা খেলো মানে ওরা নাই না না হাতে নাড়লো না খাইলো না বড় হলো না। আর এই কথা কয়া এখন আমি যাবার দেবো না, না লো 1 মাস ঘুরেছি আমার বাপের বাড়িটা তার আর্থিক অবস্থা ভালো। তো আমি ছোট করে মা তোমার নানি বাদ যাও, তোমার নানা নানি যা কবাও। আমি শুনলে তো আমার বাবাই যাবার দিবেই না, ফাঁকি দিচ্ছি বলে মা তোমার নানা বাদ যাও, তোমার নানা নানি কোয়া সাথে টাকা দিবি তাকে না তুমি ঢাকা জানে না। আমার বুদ্ধি বা নানি বাদ গেলে আটকে যাবি, তাহলে যাওয়া হবা না, চল যাও। সোল চালাকা ছিল, সোল কবে না আমি নানা বাদ যাবো না, নানা বাদ গেলে আমাকে তাহলে আর আসবে দিবে না, নানি নানা মামারা আসবে দিবে না, আদর করছে। ওই কথা কয় যখনই আনে যায় তখনই চলবে আমাকে ওই কথাই আমি ঢাকা যাবো। কেন মানে তুমি তার সাথে ঢাকা যাবো, কারণ ওই বাড়ি দাদি ভাই বউ তার সাথে যাবো, আমার দাদি হয় তার সাথে যাবো। মানে আমার কোথায় আমি আর আটকার পাইলাম না, ছিল আর কোনো প্রকার আটকার পাইলাম না। তাই আসে কয় বউ দেওয়া তোমার বেটিটা আমি নিয়ে যাই, কিছুই হবা না, কিছুই হবে না, আমার পাড়া চলবো আরো নিয়ে যাবো, বানিয়ে গেছি, কিছুই হবে। মামি শাশুড়ি বলছে? হয় মামি শাশুড়ি বলছে। তাই কয়া মানুষ এই চল দিছি নিয়ে গেছে। এখন আমিও দিছি, তাইও নিয়ে গেছে, চলেও গেছে। নিয়ে জানার পরে 3 দিন পরে চলে হারানোর খবর পাইছি, 3 দিন পরে হারানোর খবর পাইছি। খবরটা কে দিছে আপনাকে? খবর দিছে তার আমার পাড়ার মানুষ, অন্য পাড়ার মানুষকে। আচ্ছা, সে কি বলছে যে বাচ্চা হয়ে গেছে? তাই ঢাকাত গেছিল, ঢাকা থেকে আসতেই করতে বলে এনকে মুন্সিবাড়ি রেলে বজরুর বেটি ওই জহুরিয়ার মাও নিয়ে গেছে, তাই সে যে হারিয়ে গেছে সে চল। তখন থেকে তো আমি তো আনন্দ দিচ্ছি। তো আমার তো বাবাই যাও খবর পাইনি, আমার ছেলেকে এনে দাও, তারাও আমাকে প্রাইজ ধরতেছে কিছু করার চল দিব কিসব এলো করার পরে মেলা দিন গেছে। তার পাশে আমার স্বামী কত পরে ঢাকাতে 4-5 মাস ধরে আছে, তাও আসে না, দেখা করে না, আমার কাছে এসে হাজির হয় না। দেখতে দেখুন আবার আমরা মেম্বার চেয়ারম্যানটাকে সালিশ করে নিলাম, তা তো ওই হাজির হয় না। আচ্ছা, কে হাজির হবে? এই মামি শাশুড়ি? হ্যাঁ, হাজির হয় না। না হওয়ার সত্ত্বেও তার আমার ভোটের কেস দিছিলাম। কেস দিছিলেন? হ্যাঁ, ভোটের কেস দিছিলাম। থানায়? না, ভোটের বসে বোর্ড অফিসে ইউনিয়ন পরিষদে কেস দিছেন? আচ্ছা, তারপরে তাই সে কেস দেওয়ার পরে সেটাও যায় না, ওর বেটিরা খালি যায়, বেটারা যায়। তোর বেটা বেটি ফোন করে ডাকে নিয়ে এসে তাকে 2 তারিখে হাজির করলো। হাজির করে তার ওই কথা বাবা আমি তার পড়া ছল নিয়ে গেছি, আমার ভাগ্নের ছিল, আমার নাতি, আমার চল ভেলো না, না ভাগ্নের চল ভেলো না। আমি তার চল কোনো অন্যায় করিনি, কোনো ক্ষতি করিনি, বাড়ি ফেলাইনি বা বেঁচে খাইনি। আমি একজনের মানসি চাইছিল, সে বাসাতে আমি খেয়েছিলাম। এখন ছোলের দরজা উদম করে চল যে এখন কোন গলি থেকে কোন গলিতে গেছে বাবা, আমার বাসা আলাও কবার পাই না, আমি কবার পাই। এটা উনি বলছে? হ্যাঁ। আচ্ছা, উনি কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। মামি শাশুড়ি না কি জানো হ্যাঁ, নিয়ে বেঁচে গেছে, আছে। তার মানে ওনার সঙ্গে গিয়ে তো হারাইছে। আর ভিডিওতে কিন্তু যে কথা, একটা ভিডিও করে নিয়ে আসছে। ভিডিও করে নিয়ে আসছে। দাঁড়াও 1 মিনিট। ট্রেন থেকে নেমে এক বাসায় গিয়ে, তার মানে বাসায় গেছে। আচ্ছা, ট্রেনটা আমার শুধু ট্রেনে মাথায় আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হারাই গেছে, তারপরে কি হলো? হারিয়ে গেল। এখন ওই অবস্থায় চলে, ওই অবস্থায় আমার স্বামী খেলে ওই ভোটে বসে যায় আসে। কোনো সমাধান আসতেছে না? না, কোনো সমাধানে আসতেছে না। তার বেটারা করতে পারে পাড়া প্রতিবেশী ছড়ি একটা চলতে অন্যায় কেউ করবে না। এখন ভারত জনে নিয়ে গেছিল চলে, এখন নিজে ইচ্ছে করে বাইয়া বাসার থেকে দরজা করে বাইয়া গেল, কেউ নিয়েই গেল। এখন আমরাও কভার পাচ্ছি না, কেমন ছোলটা আমরা কি করে দাবি পুরে, আমার স্বামীর দাবি আমার ছোল পুড়ে দেওয়া লাগবে, আমার ছোল আমার পুড়ে দেওয়া লাগবে। আমারও ব্যাংকে 4 দিয়েছিল 3 বছর ধরে, আমার স্বামী আমার কাপড় তৈরি আমার পেনশনের দেয়নি, আমার কাপড় চোপড় ভাত কাপড় ভরণ পোশাক আমার সম্পূর্ণ আমার বাবা মায়ের বয়স। ওরে বাবা, এত কিছু চাপ দিছিল আমার স্বামী। আর যখনই বাড়িতে আছে তখন এই ছলদিটা না বড় হয়েছিল, এই ছলদিটা আসার সাথে কিছু আমার আউজে আব্বু আলো। ও, মানে আসলে আপনার উপর অত্যাচার করতে হচ্ছে? আমি না মনে করেন আমার স্বামী ছিল ছোলের দাবি, কোনো সময় কোনো রকমে আমাকে ওই কথা মুখ থেকে পড়ে নাই, তাই অবশেষে তাই আমাকে তাই করতে হচ্ছে, তাই পর্যন্ত বিছনে পেরে গেছিল। ও,
এত ছেলের মানে শুধুমাত্র আপনি দিছিলেন বলেই এই কারণে আপনার সাথে এরকম। উনি বড় ছিল না, বকুলি কি সবার বড় ছিল? আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ বকুল আমার কোলে বাবা আপনি ফার্স্ট দেখছেন, জি। দেখার পরে আপনি চিনতে পারছেন এটা আপনার বোন? আমি চিনতে পারছি বলতে কি আমার চেহারার সঙ্গে তোর চেহারা একটু মিল আছে। হ্যাঁ। তখন তো আমি তো ছোট ছিলাম, জানতেন না? না জানি তো আপনি না। দেখার আমি পরে শুনতাম আমার বাবার কাছ থেকে যে ও আমার মতোই ছিল কিংবা অনেক ফর্সা ছিল, আচ্ছা। আমার মতোই লম্বা চৌড়া ছিল। আচ্ছা, তো দেখার পরে আপনি কি করছেন? ওনাদেরকে বলছেন? দেখার পরে হ্যাঁ আমি আমার মাকে ধরা পাচ্ছিলাম না, আমার ছোট তো মা কি বোনকে করছে? বলছিলাম। মা দেখার পরে কি হ্যাঁ করছে? মা দেখার পরে তো বলছে যে বাড়ির মানে সবাই দেখছে, দেখার পরে বলছে এটাই আমার মেয়ে। এটাই মেয়ে। হ্যাঁ সবাই বলছে যে ও বকুল, ও বকুল ছাড়া অন্য কেউ হতে পারে না। আর তারপরে আমি আমার অফিসকে প্রত্যেকটা লোকই দেখছি, দেখার পরে বলছে যে এটাই তোমার বোন হবে। না, সেটা তো অন্য জিনিস, বলবে সবাই, হ্যাঁ। কিন্তু মার প্রতিক্রিয়া কি মার ছিল? প্রতি এটাই কথা যে এটাই আমার মেয়ে হবে। আপনার মেয়েটা কি একটু চাপা স্বভাবের? মানে একটু ধরেন মনের ক্ষোভ দুঃখ কষ্টগুলো একটু চাপা চাপা রাখে, কথাবার্তা কম বলে, কষ্ট কষ্ট পাইলে কাউরে বলে না, এরকম স্বভাবের কিনা আপনার মেয়ে? চাপা স্বভাব মানে বুঝাইতে পারি নাই বলতে, ধরেন কোনো একটা জায়গায় ব্যথা পাইলো, কষ্ট পাইলো, মানুষ হাউমা করে কান্নাকাটি করে না, ওই রকম না, একটু ভিতরে কষ্টগুলো রাখতে নিজে পছন্দ করে, প্রকাশ করে না। 6 বছর বয়সে হারাইছে? 6-7 বছর। কত সাল কি মনে আছে? আর এই যে মামলা করছিলেন ইউনিয়ন পরিষদে, এগুলোর কাগজপত্র আছে? কাগজপত্র রাখছেন? কাগজপত্র রাখেন নাই? বকুল, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না কিছুই শোনা, কিছুই শোনা যায় নাই? হালকা পাতলা শব্দ তো শোনার কথা। একটু হালকা পাতলা, কিন্তু বোঝা যায় না, তাই না? বোঝা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার ফোর্থ পার্ট শুরু করতেছি আল্লাহর নামে। বকুল, একটু কথাবার্তা বললেন আমার সাথে, হ্যাঁ, মন খুলে। হ্যাঁ, অবশ্যই। এটা খুব জরুরি, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, একটু জিনিস বয়সের দিকটা একটু অমিল আছে। আপনি যদি 90-91 বছর মানে 90-91 সালে হারিয়ে গিয়ে থাকেন, আপনি এখানে লিখেছেন 91 সম্ভবত। হ্যাঁ সম্ভবত যদি 91 হয় তাহলে ওদিকে 30 আর 2 প্রায় 32 বছর আগে আপনি হারাইছেন। হ্যাঁ। তাহলে আপনার বর্তমান বয়স 32 না, আপনার বর্তমান বয়স যদি আপনি 6 বছর বয়সে হারিয়ে গিয়ে থাকেন তাহলে 38 থেকে 40-এর মধ্যে। না, মানে এটা হলো তখন 6 বছর বলে নেই, এটা মানে আন্টি, যে আন্টিরা আমাকে পালছে ওই আন্টিরা বলছে যে 5 থেকে 6 বছর এরকম ধারণা করা যাচ্ছে। ধরে নিলাম আমি, তারপরেও ধরেন আপনার 38 থেকে 40 বা 36 থেকে 40-এর মধ্যে বয়স, সেটাই তো হচ্ছে। আপনি যদি 4 বছরও হারিয়ে গিয়ে থাকেন, তাই না? এরকমই হওয়ার কথা। আচ্ছা, মানে 40 হবে না, এটা 40 না হলেও 40-এর কাছাকাছি হিসাবে সেটাই বলে। 35 কি 34 এরকম হতে পারে। ওকে, পারে। আপনি বলতেছেন আপনি কাউকে দেখলেই তেমন একটা চেনার সম্ভাবনা নাই। ঠিক আছে, চেনার সম্ভাবনা নাই, কিন্তু মানে আবসা আবসা আসে বাবার চেহারাটা, মানে এখন আমার মানে ঝাপসা একটা যে চেহারাটা মনে পড়ে আমার এখনো, কিন্তু তখনকার দেখা আর এখনের মধ্যে অনেক অনেক পার্থক্য পার্থক্য আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রায় 30-31 বছর আগে ওনাকে আমি দেখছি, তখন একরকম ছিল, এখন হবে আরেক রকম। তো মানে আমার ওই চেহারাটা ঝাপসা ঝাপসা আসে বাবার, যে আচ্ছা। আমি কিছু। আচ্ছা, ওই সময়টাতে কি বাবার মুখে দাড়ি ছিল? না দাড়ি ছিল না? না, আমার খেয়াল নাই তখন দাঁড়িয়ে ছিল কিনা। ওটাও খেয়াল নাই? না। দেখেন তো, আমি আপনাকে একটা কার্ড দেখাচ্ছি, এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা? না, খেয়াল আসতেছে না, চেনেননি? ওকে, বসেন। যে আপনাকে নিয়ে আসছিল সাথে করে, ওনাকে কি র্যান্ডমলি দেখতেন বাসায়? হ্যাঁ আমাদের মানে পাশের বাড়িতেই ছিল। পাশের বাড়িতেই ছিল? হ্যাঁ, আচ্ছা, মানে তখন তো হ্যাঁ, এবার বলো। প্রথমটা। আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জান, মোবাইলটা কিছু দেখাবেন ওনাকে? জি, আমার বাবার ছবি দেখাতাম। বাবার ছবি তো উনি দেখেছে একটু আগে, সে কাজটা আমি করেছি। দেখেন তো। আমার আপু এটা হবে, আর কেউ হতে পারে না, আমার আপু এটা। আমার ছোট বোন এরকম ফেস সব এর মতো। ও জিজ্ঞেস করছে আপনাকে কিছু? দেখেন, নামটা কি? আমার নাম জবা। জবা। জি। আর ছোটটার নাম? ওর নাম হচ্ছে ববিতা। ববিতা। ওকে এখন ডাকে বেগম কইরা। আচ্ছা। মাস। জি।
আমার চেহারাটা কি গোলগাল? সেটা পরে দেখাচ্ছি আমি, চেহারার পরেটা। আপনি ওই জবার সাথে কোনো কিছু মনে আছে আপনার? জবা নামে কোনো বোন ছিল? জবা নামে আমার কেউ ছিল না। ওর চেহারাটা একটু ভালো করে দেখেন তো। আমার খেয়াল আসে না, আমি বলি। আমার পরেরটা কি আগে, আমি সবার বড়, ঠিক জি। আছে? একটা নাম ববিতা ছিল, আমার একটু খেয়াল আছে। আরেকটার নাম যে শাবানা না কি হবে, আমার একটু খেয়াল নেই। সাবানা আমার চাচাতো বোনের নাম ছিল। চাচাতো বোনের নাম জি। ছিল। আপনি বাবার যে ছবিটা দেখাতে চাচ্ছিলেন, এটা কি আগের ছবি নাকি বর্তমান সময়ের ছবি? বাবার আগের ছবি, যখন দেখেন 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 আগে বলতে যখন একটু সুস্থ ছিল উনি, তখন দেখেন। ছবি। দেখেন। এই যে এটা আমার বাবা। বাবার কি আরো আগে কোনো ছবি আছে? আগের ছবি নেই, একদম মানে আরো যখন আমার বাবা মৃত্যু হয় তখন এটা ছবি। উনি মারা গেছে কতদিন আগে? রানিং চলতেছে 11 মাস। 11 মাস হলো। জি। উনি চেনে নাই? হয়তো বা অনেক ছোটবেলায় তো হুম। চেহারা অতটা স্মরণ করতে পারছে না। আমি তো দীর্ঘ ঢাকা শহরে আসছি আপনার প্রায় 16 থেকে 17 বছর। আপনি ওর ছোট না বড়? হ্যাঁ আমি ছোট। ছোট। জি। মেজো হ্যাঁ। আর কি। মেজো। মেজো, হ্যাঁ। হ্যাঁ, ওই তো সবার বড়। হ্যাঁ, হ্যাঁ উনি সবার বড়। আর আমি আসছি 16 থেকে 17 বছর, এখানে আসছি গাজীপুরে আসছি। তাই এখন তো আমি বাড়িতে গেলে অনেকের চেহারা চিনতে পারি না। চিনতে পারেন না। আচ্ছা বকুল, আপনার জবার সঙ্গে বা বোনদের সঙ্গে কোনো স্মৃতি আছে? না, আমার কোনো কিছু মনে নাই? স্মৃতি মনে পড়ে না। মনে পড়ে না। আপনি জবা একটু কষ্ট করে ডান দিকে চলে আসেন, ডান পাশে বসেন। হ্যাঁ, আমাকে পাঠাও। হুম। আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা এত রিজিড হওয়ার কিছু নাই কিন্তু। আসেন, ওই যে যান। বসুন বসুন। আমার কাজ শেষ কাকি, আপনারা কথা বলেন। ভালো আছেন? তোমার ভালো আছে? আমাকে চিনেন? মানে চেনা চেনা লাগে এরকম কোনো কিছু আমার চেনা লাগে তো। লাগে? হ্যাঁ, বকুলের নাম চেনা। আমার কোনো ছোটবেলা কিছু বলতে পারবেন? ছোটবেলা কি বলবো মা? ওর কোনো স্মৃতি চিহ্ন টিহ্ন মানে তোমার আমার কাছে কোনো কোনো চিহ্ন টিহ্ন আছে কিনা হ্যাঁ, বলেন। কোথায় ছিল চিহ্ন টিহ্ন সেগুলো বলো। আপনি বলেন তো। না, উনি বলবেন, আপনি বলেন। তুমি বলো, তুমি তো মা। আমি বলবো না তো, আপনি আমাকে বলবেন, যদি মিলে তাহলে তো এটাই। কেন? ওর শরীরে কোনো চিহ্ন ছিল? শরীরে ছিল না, হাতে ছিল। হাতে ছিল? হাতে কোথায়? হাতে এই জায়গাতে কি ছিল এই হাতে? পাঁচজন পালা মধ্যে পুরা করে এই জায়গা পড়া গেছিল। কিসে? কোন হাতেটা? ওই যে হচ্ছে ডান হাত। আপনার ডান হাত? আগুনে ছাই ফালায় না হ্যাঁ, যে জায়গায়, হ্যাঁ। সেটা তো আমাদের গ্রাম অঞ্চলে পাউস পালা হ্যাঁ হ্যাঁ, ছাইপালা বলে। সেখানে আলু পুড়ে খেতে যেয়ে হ্যাঁ। ছোটবেলা তোর হাত পুড়ে গেছিল। আচ্ছা, সেখানে অনেক জায়গায় হাত পড়ছিল ওর। ওকে। আচ্ছা, আর ওই যে মানে দেশ গ্রামে তো আগে দেখা গেছে যে শখ করে অনেকে কান নাক ফুরা দেয়, এগুলো কি ফুরানো হয়েছিল আমার কখনো ছোটবেলা? না, আমার নাক ফুরিয়ে দেয়নি তখন। নাক ফুরা দেন না? না কান ফুরাও দেন না? না, আপনার ওটা কি মিলছে? হাতের এটা মিলছে? হ্যাঁ, হাতেরটা মিলছে, কিন্তু কানেরটা আর নাকেরটা আমার মিলে না। কানেরটা নাকেরটা মিলে নাই? না। কাকি, সন্দেহ থাকলে বললেন না, যেটা আপনার সন্দেহ আছে সেটা বললেন না, নিশ্চিত না হয়ে বললেন না। হ্যাঁ ঠিক আছে। ওই নাক কান নাক ফুরানোর কথা করছে না বাবা। হ্যাঁ। আমি এখন মানছে পাইনি। হ্যাঁ, আপনি একজন হাউস করে এক দুই ছেলে ফুরিয়ে দিবে ধরে, আর মা নেই বাপ নাই। না নাক কান না, আমি বলি, হ্যাঁ। আমার যে আন্টিরা পাইছে এরা ছোট একটা নাকের ডাল ছিল আগে, ঠিক আছে? মানে নাক ফুল পরানো ছিল, কানও ফুরানো ছিল, নাকও ফুরানো ছিল, আমার এটা স্পষ্ট মনে আছে। ওনারা ফুরাই দেন আমাকে এটা। হুম। আর আপনার হাতের যেটা বলছেন, হ্যাঁ এটা ঠিক আছে, যে আমার ডান হাত ফুরানো ছিল, এই যে এই জায়গাটা। আমার খেয়াল হচ্ছে না। আমার মার অনেক কিছু মনে, এগুলো ছোটখাটো অনেক কিছু মনে থাকেও না। হ্যাঁ, আমাদেরকে বড় করছে আর সংসার জীবনে অনেক কষ্ট করছে। আর আমার এই আপু হারিয়ে যাওয়ার পরে আজকে আমার শরীর লোকের ছিল। আমার মা অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট ছিল। কত টেনশনে এতখানি হয়েছি, অত টেনশনে কি সবকিছু মনে করে থাকা যাবে না? যখন আমার আপুটা হারিয়ে গেছিল, আমরা তো মোটামুটি আমার বড় হওয়ার পরে আমি বলতে পারি, হ্যাঁ আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিচ্ছিল। হাত কান ফোরা ছিল।
তুমি যখন ভিডিও করেছেন ভালো হলো, বাড়ির পাশে দাদু নিয়ে গেছে। গ্রাম প্রতি এটা কেমন দাদু আমাদের? হ্যাঁ মানে উনি যে মানে আমার বাবার আত্মীয় আপন হয়। দাদি ছিল না, জি। তার ভাই বউ চাচাতো তো ভাই বউ, তাই নিয়ে গেছিল। আমাদের এই উঠানের পাশে বা মাঝখানে না পাশে, মানে বাড়ির পাশে হ্যাঁ। উঠানে একটা হ্যাঁ, বড় আর একটা মনে করেন নারকেল এটাই গাছ আমার আছে। বাড়ি, এটাই রাস্তা, না না দোকান হিংসা। আগে ওর কথা শোনেন, কাকি শোনেন আগে কি বলে, মেয়ে কি বলে শোনেন। হ্যাঁ মানে উঠান, ঠিক আছে, এই তো আমাদের ঘরটা, এখানে যেখানে আমরা বসে আছি এটা ঘর। হুম। এই উঠান, এই হাতের ডান পাশে কি বাম পাশে হবে একটা নারকেল গাছ ছিল, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, এখনো আছে ওইটা, নারকেলের গাছ আছে। কাটছিল, এখনো আছে। কেটে নারকেলের গাছটা বয়স হয়ে গেছে, নারকেলের গাছটা কাটে ফেলেছে, মা বেঁচে ফেলেছে। বিশাল বড় নারকেল গাছ ছিল, অনেক বড় নারকেল কেউ পারতে নারকেল, পারতো না। আমার দাদি শরীর হাতে নারকেল, তাই আর কতদিন থাকবো। আমার যে কেউ দাদি পারতে শরীর পারতো না, ছিল, নারকেল যখন গাছে থেকে ঝরে পড়তো তখন আমরা খাইতাম ওই গাছটা। এতদিনই আছে আমার দাদি এই শরীর। যেখানকার কথা বলিচ্ছে না, ওখানেই আমাদের নারকেল গাছটা ছিল। আমাদের দুই পাশে দুটো পুকুর ওই পুকুর আমাদের ছিল। ঘরের পাশেই ছিল। পুকুর আছে, দুই পাশে দুটো পুকুর আছে, মাঝখানে ওই নারকেল গাছটা ছিল। আমি বড় হওয়ার পরে নারকেল গাছটা কাটিয়ে ফেলাইছে। হুম আমার ঘরের পাশেই ছিল নারকেলের গাছ। আর আমার বাবার সবসময় আমার মাকে বকুলের মা করে বলতেছিল। যে কোনো কাজের বিনামে যেখান থেকে আসছে সেখান থেকে বকুলের মা করে ডাকতেছিল। আর যেখান থেকে যে প্রান্তে কেন এই বাংলাদেশের যেখান থেকেই মানুষের খোঁজ আছে, যে হারানো মানুষ বের হয়েছে, হারানো মেয়ে বের হয়েছে, ছেলে বের হয়েছে, সেখানেই আমার বাবা গেছে খুঁজতে, টাকা খরচ করে। আর আমার মাকে বললো না, আমার মা বললো না 3 বছর অন্তর আমার সামনে আমার ঘরে কয় নিয়ে বছর বয়সে হারাইছি তখন, মানে যখন বকুল হারাইছিল তখন কয় বছর ছিল? কয় বছর ছিল মানে তুমি বকুল হয় মনে করেন 5 বছর অন্তর জবা হয়েছে, জবা হয় 3 বছর অন্তর ববিতে হয়েছে। তাহলে মনে করো 5 বছর 6-7 গরমারে বোধ হয় 7-8 বছর বয়স, 10 বছর যায়নি। 6-7 বছর বাচ্চা হলে কেমন হয় আর বুঝুন না? হচ্ছে আগেকার মানুষ তো মূর্খ ছিল, এতটা তো হিসেব বাংলাদেশে আগে অনেক না বাচ্চা উন্নত হয়েছে, হলে কেমন এই হয়? উন্নত তোমার আগে দাঁত ছিল টাত না। পড়ছিল মেয়ের? না, ভাতে মারে, পাবাই মারে, সবকিছু কষ্ট পায়, তাই না বাবা? ও জিজ্ঞেস করছে কি সেটা সেটা বলেন, ওকে ভাত দাঁত আমার পড়ছিল? দাঁত কখনো কোনো পড়ছিল? দাঁত পড়ছিল? মানে এটা আপনারই বলতেছি, আপনাকে জিজ্ঞেস করতেছি, আমার কোনো দাঁত টাত পড়ছিল এরকম? একটা হাতে পড়ছিল, 1-2টা দাঁত পড়ছিল হাতে। তবে আমার একটু একটু স্মরণ হয় কি, আমি যখন ছোট ছিলাম না, তখন খেলা করতে গেছিলাম, খেলা করতে যে আমার পাশের মেয়েদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছিলাম, তখন ওই খেলাতে আমাকে মার দিচ্ছিল, আমি কান্না করছিলাম, তখন আমার ওই বকুলা পূজা ওদের সঙ্গে ঝগড়া করতেছিল, ঠিক আছে। আমার এটা স্মরণ যে ও ফর্সা ছিল, অনেক প্রচুর পরিমাণ ফর্সা ছিল, কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের বংশের মধ্যে অনেক সুন্দর ছিল উনি। এই মেয়ে যেটা আছে না, ওই মেয়েটা গুলা যে এই মুহূর্তে এটি নিষে ফেলে বলতেন যে ওটাই আমার কোনো বান্ধা খোলো না, বলে এর আর কিছু পুষা আর কিচ্ছু করার নেই। আমার ছোট বোন সেম ওর মতো। আমি না, না, আপনার সাথে চেহারার সাথে মিল আছে, আমি যে কারণে ওনাকে নিয়ে আসছিলাম দেখানোর জন্য। আমার মেজো বোন, আমার ছোট বোন, যে তার চেহারা, এর শরীর একদম সেম সেম। শোনেন, আমি একটা কথা বলি, বকুল চুপ করে বসে থাকার দিন না, হ্যাঁ, আপনাকে কোয়ারি করে বের করতে হবে, ডিসিশন দিতে হবে, একটু অ্যাক্টিভ হন, ঠিক আছে? কারণ যারা দাবি করে আসছে এখানে তারা আসলে আপনার ফ্যামিলি কিনা এটা একটু দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়, তবে চুপ করে থাকা যাবে না। হ্যাঁ, আপনি বলছেন বাবার নাম বজরুল অথবা বদরুল, হ্যাঁ যারা আসছে ওনার হাজবেন্ডের নাম হচ্ছে বজরু, বুঝছি। এই আমি দেখালাম একটু আগে, বজরু শেখ। জি। আচ্ছা, আপনার নাম কি কাকি? আসি আসিয়া। যদি মা হয়ে থাকে আপনার, তাহলে আপনার মায়ের নাম দাঁড়াবে আসিয়া, যদি উনি আপনি যদি মানেন তাহলে। ভাই বোনের সংখ্যা বলছেন 3 বোন ছিলাম, আপনি বড় ছিলেন, বাকি 2জনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম আপনি বলতে পারেন না। শাবানা, আমরা একটা এরকম ধারণা করতেছিলাম শাবানা নামে একজন আছে, আপনার সে চাচাতো বা কোনো একজন সম্পর্কে বোন হয়। আর আপনার পরে ইমিডিয়েট বোনের নাম হচ্ছে জবা, তারপরের জনের নাম কি? ডাক নাম বেগম। বেগম। আচ্ছা, এই 3 বোনের পরে আরেকটা হয়েছে, আপনি হারায় যাওয়ার পরে, সে হচ্ছে ছেলে, ঠিক বলছি আমি? জি। আচ্ছা, কি যেন জায়গাটার নাম, একটু মনে করতেছি। নানি বাড়িতে যাতায়াত করছিলেন, মনে ছিল না? মনে নেই, কিছুই নেই। তোমার নানি বাড়ির সামনে যে বড় বিরাট একটা শিমলার গাছ ছিল, বড় আমার এগুলো কিছুই মনে বড় পড়ে এখন না, ভাঙ্গা ঠিক আছে? ছিল, বালুর মতো কত দূরে খেলাধুলা শুধু মনে পড়ে যে বাড়ির সামনে একটা বড় উঁচু নারকেল গাছ ছিল, আর হলো সামনে অনেকখানি জায়গা খালি, পাশের বাড়ির দাদুর সাথে সম্ভবত আমার মনে হয় না যে আমাকে কাজে নিয়ে আসছে, মানে আসে না যে চলো যাই, মানে এরকম একটা, ওরকম আমার কাছে এখনো খেয়াল আসে যে আমি ওরকমই, যে ওনার সাথে আমি আসছি, কোনো রেডি টেডি হয়নি, কিছুই না, এরকম আর কি। আমার তো গাইবান্ধার ভাষা তো ওই সাইডে কি র ভাষাটা বেশি চলে? র বলতে? হ্যাঁ, মানে অমজান রে
রমজান রে রমজান বলে, ঈদ রে ঈদ বলে। বলতে আপনি কি বুঝাচ্ছেন আমাকে একটু বোঝান তো। দাঁড়ান। মানে হ্যাঁ। আমি নাকি ছোটবেলায় বেশিরভাগই যেমন আমার এখন যে বর্তমান যে আন্টিরা আছে হ্যাঁ। ওই দুই আন্টি আমার সাথে বেশি সময় কাটাইছে, তো ওই দুই আন্টি আমাকে বললে যে তুমি বেশিরভাগই মানে একটা নাম হলো রানু আর একটা নাম হলো রিনা। হুম। তো রিনা আমি বলতে পারতাম না, রানু বলতে পারতাম না। হুম। তো মানে মানে রকে? নানু নানু আন্টি বলে ডাকতাম, রানুকে নানু বলতাম। আচ্ছা, ওই যে ঠিক আছে। বুঝতে পারছি আপনি র উচ্চারণ করতে না পারতেন না, হয়তো র জায়গায় আ করে ওরা, রানুরে আনু বলে। হ্যাঁ, হুম, মানে শুদ্ধ ভাষায় ছিল কিন্তু একটু ঠিক আছে, এটা উত্তরবঙ্গের এভাবেই করে। হ্যাঁ, যেটাকে রমজান করার কথা সেটাকে রমজান করে, আর যেটাকে ঈদ ওরা বলার কথা স্পষ্ট সেটাকে বলতে ঈদ পারে বলে। না। অটাকে র বানায়, রটাকে অ বানায়। হ্যাঁ, এটা এরকম করতেছে, হয়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার নাকে নাক ফুল পড়া ছিল, এটা মিলে নাই। এরকম এটা কোনো তথ্যই না মেলার ক্ষেত্রে। আর হলো কান নাক আমার ফুরানো ছিল। এটা আপনার মায়ের মনে নাই, উনি হ্যাঁ, এটা ধরেন, আমার মনে নেই। কিন্তু আপনার হাত যে পুষছে, শুনুন তো, আদের বেটি হয়েছিল, বাম্মাও সবাই দরদ করছে। আমার মনে করেন পরিচিতি বেটি হয়েছে, আপনি স্বামী কি আগে মোটা ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আমার মা হল্যান্ডের আমার গুলো করে ছিলেন ডাকে আমার আমি। চাচারা। ছোটের না কান হয়তো আমার ভাই ভাইয়েরাই ফুরিয়ে দিয়েছে, আমার কোনো আগে নেই। এটা হয়তো মনে নাই ওনারা। যাই হোক, তারপর আর কিছু, মোটা ছিল উনি, আমার শুকায় বাপের গেছে। বাড়িতেই বেশি থাকে। মানে আমার খেয়াল আসে আমার আম্মা মনে হয় মোটা ছিল, গোলগাল, মানে হ্যাঁ। মুখটা গোল ছিল। হ্যাঁ, আমার আম্মা তাই ছিল। আমার চাচারা আজও পর্যন্ত আমার মাকে একটুই আসে হল্যান্ডের আফসা মুলো করে, আফসা মুলো তো ওরকম। চেনেন, আমার মুলো করে আসে না। হল্যান্ডের মুলো করে ডাকে। আমি বাড়িতে গেলে বলে কি রে হল্যান্ডের মুলোর মেয়ে আসছে, এই তো হল্যান্ডের মুলোর মেয়ে আসছে। আমার মাকে আজও পর্যন্ত আমার মার যে দেবরেরা আছে তারা তাকে এইভাবেই কথা বলে। তা আমি আমার চাচুদের সঙ্গে খুব একটু এই নিয়ে কথা বলছি। আমার বাবা আর কিছু আছে মনে, অন্য কোনো কিছু? বাবা কি বেঁচে আছে? এটা একটু আগে বললাম, 11 মাস আগে মারা গেছে। মারা গেছে আমার আগে। আমার বাবা যেদিন মারা গেছে সেদিন আমার বাবা বকুলের মা করে বলছে, কারণ আমার মা খুব, আমার বড় আপু খুব আদরে ছিল ওই বকুল। খুব কষ্ট পাচ্ছিলাম আমার বাবার জন্য, আমরা ওই আপুর জন্য, কারণ আমার এই মাকে খুব কষ্ট দিচ্ছিল আমার বাবা। রবিবারের দিন বড় বড় ছোড়া জব করে রাখার জন্য ছোড়া নিয়ে বসে থাকতেছিল আমার মাকে রবিবারের জব দিন করতে। 3টার দিকে আমার আমার দাদু স্বামী কাছে ছিল মারা সেই গেছে। সময়, আমার দাদুর ঘরে অল ছিল, অলের ঘরে যা বসে আমার মা মঙ্গলবারের দিন আমার বাবা ঘরে রেখে দিছে। 3 দিন এক পাশ। আমার নানু আর আমার বাবা একদিন আপিস করে মারা গেছে। আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে পরের দিন আমার নানুর খবর এসেছে মারা গেছে। আমার নানুরও খুব আদরের ছিল বকুল, কারণ আমার ছয় মামা খুব আদরের ছিল ভাগ্নি, বড় ভাগ্নি ছিল। অভাব অনটনের কারণে তাকে ওই মহিলার সঙ্গে দিয়ে পাঠাইছিল। বকুল, এই হচ্ছে তথ্য। আপনারা যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস যদি না করতে চান তাহলে আপনার ডিসিশনটা জানান, আমরা ডিসিশনটা শুনে আমরা শেষের দিকে আগাই। আমার মা যেখানে খোঁজ পাইছে সেখানেই বলছে যদি ওই মেয়ের কোনো জায়গায় পোড়া দাগ বলতে পারে, পোড়া দাগ আছে। আপনারা তো বলেছেন একটু আগে, পোড়া দাগ বলেছেন, আমার বাকি মা তথ্য সে পোড়া দাগের সমস্ত। কথা সবসময় যেখানে মেয়ের খোঁজ পাইছে না কেন সেখানেই গেছে যে আমার ঢাকা মেয়ে- লালবাগ মেলা গেছি, ঢাকা লালবাগ গেছি। কমলপুর স্টেশন আমার মা বাবা তখন ভাইয়া সেই সময় গেছে। মাইকিং করছে কমলপুর স্টেশনে আইসা, তখন তো ফেরি চড়ে আমার বাবা মা খুঁজতে আসছে ঢাকা শহরে। ফুলছড়ি এই যে আমার ওই দাদু কিন্তু বলছে কালকে যে বাগদা থেকেই আমি ঢাকা বাগদা ওখানে, বাগদা নাকি আমরা তো না, চিনি না, আমরা- হ্যাঁ ওখানেই নিয়ে গেছিলাম। ওখান থেকে ও বাসায় থেকে বিকেল বেলা বের হয়েছে, মালিবাগ এই কথাই বলছে। কোথায় নিয়ে আসছে বলছে? ওই ঢাকা বাগদার কথা নালবাগ। বলছে। নালবাগ লালগাড়ি চড়ি এই ট্রেন রাস্তায় থেকে ট্রেনে করে নিয়ে আসছে ওকে। লালবাগ, লালবাগ তো সেই এসে এখান থেকে। ভিডিও তো ওনার ভিডিও পাঠিয়ে দিছে। হ্যাঁ দেখছি। ভিডিও আমি দেখাইছি একটু আগে। বকুল, আপনি সবকিছু জানছেন, আপনি যেসব তথ্য বলছেন সব তথ্যের বেসিসে এই পরিবার থেকে পাওয়া গেছে, যেটা আপনার সমস্ত কিছু এইভাবে ভেবে মিলে গেছে। এখন বাকি বিষয়টা হচ্ছে আপনি কাউকে চেনেন নাই, একটা তথ্য আপনার মিলে নাই, নাক কান ফোরানোর বিষয়টা, বাকি হাতের যে পোড়া দাগটা ওইটাও মিলছে। সবকিছু মেলার পরে আপনার সিদ্ধান্ত কি? এটাই এতটুকু। উঠে গেছি। না, দূরে থেকে বোঝা যায় জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতটুকু। এটা আমার ছোট থেকেই পোড়া দাগ। এই শোনো মানে আমিও কই তোমাকে যাই পাইছে, যাই মানুষ করছে, বড় করছে, তারও কুকলে অপমান করা যাবে না, তারও কুকলে অমান্য করা যাবে না। আমারও তুমিও অমান্য করে পাবা না, আমরাও অমান্য করে পাবো না। বংশে তোমার সাথে তারও করছে না, আমাকে বেশি করে নাকি, যদি তুমি আমার মা বলে মানে না, তাই না? আর এলে এখন তুমি বড়, এখন যেটি তার কাছে বড় হয়েছে, মানুষ হয়েছেন, তারা এখন বিয়ে দিছে, সুখ হোক দুঃখ হোক তারা দিছে একখানে, সেটা হাতে একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা ঠিক এখন আমরা তুলে নিয়ে পাবো না। দুইটা বাচ্চা পাবো বাবা, পাবো না, তুলে নিয়ে আবার পাবো না। আমার ভাই একটাই বাচ্চা। আর ওই একটা বাচ্চা, ওটা জি। কোটা ওটা বলেছে আরেকটা আছে। হ্যাঁ আরেকটা আছে, ওইটা আমার দেওরের মেয়েকে পালি আমি। ওকে 28 দিনের বাচ্চা, ওকে ওরে আমি পালি। ওর আপু মারা গেছে। ও আর আমার ওই দেওরের বউটারে অল্প বয়স, তাই আমরা আর কি চিন্তা করছি যে যেহেতু হাজবেন্ড মারা গেছে So, বিয়ে শাদী অন্য কোথাও দিয়ে দাও। পরবর্তীতে আমরা বিয়ে দিই। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, তো
এখন আপনি বলেন, আপনি সবকিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? ভাই আমি সময় চাচ্ছি। আপনি সময় চাচ্ছেন, জি। আর একটু সময় নিয়ে কথাবার্তা বলে তারপর আপনি জানাবেন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু উনি সময় চাচ্ছেন, সুতরাং এটা নিয়ে আর কোনো কথাই হবে না আমাদের জায়গাটা থেকে। আপনি যে সময় চাচ্ছেন সেটা নিয়েই আপনি আগান। আর আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা সবসময় একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যে এখানে যারা ভিকটিম আসেন তাদের জায়গাটা থেকেই হলো সিদ্ধান্তটা আসতে হবে। সুতরাং এটা আমাদেরকে যে অনুভূতির মধ্য দিয়ে নিক না কেন সেটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর কাকি, এখন কথা হচ্ছে যে আপনারই তো মেয়ে, আপনি তো নিশ্চিত, হ্যাঁ এটা আপনি শতভাগ নিশ্চিত, আপনার বোন আপনিও নিশ্চিত। 35টা বছর 31-32 বছর আগে হারায় গেছে, এখন 31-32 বছর আপনারা জানতেন না যে সে কোথায় আছে, তাই না? আজকে তো জানছেন, খুঁজেছি বাবা এত বছর। আজকে তো ঠিকানা পাইছেন, আজকে তো যোগাযোগ হয়েছে, তাই না? তো এখন কথা হচ্ছে সমস্ত কিছু জেনে শুনে ঠিকানা তো পাইছেন, ধরেন মনে করেন যে মেয়ে আর একটু সময় চাইতেছে, আপনাদের জায়গা থেকে তো মানতে তো কোনো সমস্যা নাই। এমনি শোনো, আমরা একটা কথা কচ্ছে আমি আমার বলেন। কি কম আজকে আমরা আসছি, আসার দরুন আসছি। আজকে আমরা ছোট নিয়ে যাবো, দরকার হয় 2 দিন পরে আমরা থিয়ে যাবো, বুঝলেন নাই? এই কি আমার যাতায়াত করবি, আমরাও যাতায়াত করবো, এটাই, আর কিছুই নয়। আচ্ছা, না কিন্তু কথা হচ্ছে যে এটা তো আসলে ও সিদ্ধান্ত নিতে পারবে না একা একা, ওরও তো পরিবার আছে, হাজবেন্ড আছে, সবাই মিলে আপনারা বসে সিদ্ধান্ত নেন, নিয়ে তারপরে আপনারা কি করবেন না করবেন আমি আপনাদের। কথা বলি। হ্যাঁ বলেন। যাদের কাছে আমি বড় হয়েছি ওনারাই আমার সবচেয়ে বড়, কেননা ওনারা আমাকে এতটাই আদর করছে। সত্য কথা যেটা, আমি বাবা মারে আমি কিন্তু হ্যাঁ ফিল করছি, বাবা মাকে অবশ্যই ফিল করছি, করে না যে তা না, কিন্তু আমি প্রচুর আদর যত্ন এখানে আমি পাইছি। তো আমি এই সিদ্ধান্তটা মানে ওনাদের সাথে সবার সাথে বসে আমি নিতে চাচ্ছি, কারণ ওনারা যেটাই দিবে আমাকে, মানে আন্টিদের সাথে আমি বসে এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছি, আমি একা নিব না। আচ্ছা, কেননা আমার এখানে আছে, আমি অনেক কিছুই আছে বুঝি না, তো তাদের সাথে আমি বসে একসাথে কথা তো ওরা না 10-15 জনের মধ্যে এরকম ধরে নিয়ে এসে যে কোনো একজনকে বলবে যে তোমার মা, তো আপনি মেনে নেবেন? না, সেটা তো নাই। শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, আপনি কিছু মনে করেন, আমি জাস্ট আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলতেছি একটা কথা হিসেবে। এই বাপ মায়ের বিষয়টা না, এটা ভেতরে কলবের ভিতর থেকে আসতে হয়, হ্যাঁ তা তো অবশ্যই, তাই না? আপনার জামাই বলুক আর আপনার যাদের কাছে বড় হয়েছে, এটা রেসপেক্টের জায়গা থেকে আপনি বলতেছেন, এটা ঠিক আছে, এইটা আপনার, আমি কি সম্মান করি তাদের, এই বিষয়টা অন্যরকম। কিন্তু তারা যদি একজনকে নিয়ে এসে বলে যে এটাই তোমার মা, আপনি মানতে পারবেন? সেটা তো আমি মানতে পারবেন না। কেন পারবেন না বলেন, কেন পারবেন না? আমার একটু জানা দরকার। আপনি তো তাদেরকেই বলতেছেন, তারা যে সম্মান ওপিনিয়নটা দিবে সেটাই আপনি মানবেন না। সেটা আমি কেন বলতেছি যে আমি ছোটবেলায় কি না, তাহলে সেটা সবকিছু তো এখানে মিলে গেল, আপনি কেন সিদ্ধান্ত দিতে পারতেছেন না? এটা তো গেছে, ঠিক আছে, তারপর আমি যেহেতু চিনতেছি না কাউকে, আমি এটার জন্য তো বলছি। তাহলে চেনার বিষয়টা সেটা আপনার, এটা আপনি অন্য কারোর উপর ছাড়েন না। এখানে দেখেন বিষয় আছে দুইটা, একটা হচ্ছে যে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি সেটা হলো পুরো পৃথিবী একদিকে যাক, আপনি একদিকে থাকেন, আপনি যেটা বলবেন সেটাই সঠিক, সেটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস মেনে নিচ্ছে। কিন্তু যদি এরকম বিষয়টা হয় যে মা আসলো, বাবা আসলো, সবকিছু মিলে গেল, আপনার ভিতর থেকে আসতেছে হ্যাঁ এটাই পরিবার, কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারতেছেন না, সেটার জন্য আপনার পরিবারের সাথে বর্তমানে কথা বলতে হবে, দ্যাটস নট রাইট, অ্যাবসলিউটলি নট রাইট। আবার যদি আপনি এটা মনে করেন যে আপনার ভিতর থেকে আসে নাই, আপনার ফ্যামিলি বলে দিল না এটাই তোমার পরিবার, যেটা হইতে পারে ইম্প্রোভাইজের জায়গাটা থেকে, আপনি ওনাদের কথা শুনে মেনে নিলেন, সারা জীবন ভাবেই চললেন, পরবর্তী দেখা গেল নিজের মন থেকে জিনিসটা আসতেছে না, হলো না তো? তাহলে বাবা মার ভাই বোনের রক্ত সম্পর্ক, বাবা মা ভাই বোন, আপনি সম্পর্ক মেইনটেইন করবেন কি করবেন না সেটা আপনার অন্তরাত্মা থেকে ভিতর থেকে যা আসবে তাই। এটা যদি পৃথিবী একদিকে আপনি একদিকে, আমি তো বারবারই আপনাকে একটা কথা বলতেছি, কারণ এখানে আপনি এখানে আজকে একটা স্টেটমেন্ট দিয়ে গেলেন যে আপনি পরিবার মারছেন, কালকে থেকে আপনি সম্পর্ক রাখেন নাই, কেউ আপনাকে ধরতে যাবে না। সো বিষয়টা হচ্ছে এরকমই যে আপনার ভেতর থেকে কি আসতেছে। আমার কথাতে আপনি কষ্ট পান না, বাট এটা আমার দর্শকদের কথা, ঠিক আছে? সো এটা কিন্তু ওনারা খুঁজে পেয়ে বাজ পাখির মতো এখানে আসছে, পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছে। আপনি যদি ওনাদের সাথে না যান, ওনারা আপনাকে নিশ্চয়ই জোর করে এখান থেকে নিয়ে যাবে না। এখন কিন্তু ভেতর থেকে আসার যে বিষয়টা, যে না এনারাই আমার পরিবার, এনারাই আমার মা, এনারাই আমার ভাই বোন, এই বিষয়টার সিদ্ধান্ত আপনাকে নিজে নিতে হবে। তারা কি বললো না বললো, কি করলো না করলো, সেই মতের বেসিসে অন্তত এই অন্তরের বিষয়টা আসা উচিত না, আমি মনে করি ব্যক্তিগতভাবে বিষয়টা হচ্ছে এরকম, তাই না? আপনার যা বলছেন আপনি সেটা মিলে গেছে হুবহু। এখন সেই জায়গাটায় আপনি সন্দেহ পোষণ করতে পারেন যে এটা তার পরিবার কিনা, আপনার পরিবার কিনা, সে বিষয়ে আমি একমত। কিন্তু কেউ যদি আপনাকে ইম্প্রোভাইজ করে যে না এটা আপনার পরিবার, আপনি মাইনে নাও, আপনি বাইরে গিয়ে দেখা গেল 5 জন বলে দিল, আপনি তখন হ্যাঁ বলে দিলেন, তাহলে কি হলো? আমি জাস্ট মানে আমি যে কোনো কিছু করতে গেলে আন্টিদের সাথে সিদ্ধান্ত নিই বা এটা কিছু, তো সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্তই চলবে সব কিছু। তো এখন মানে আমি চিনি নাই, প্লাস হলো এত বছর আগের একটা অনুভূতিটাই একটা অন্যরকম। ফাইন, একটু বসেন, আমি বিষয়টা একটু অন্যভাবে দেখি একটু। ফাইন, আপনি যেটা বলছেন সেটাই অ্যাকসেপ্টেড, বাট আমি একটু ফার্দার কোয়ারি করতে চাই বিষয়টা নিয়ে, একটু বসেন। আপনারা কিছু মনে করেন না, হ্যাঁ? আমার কাছে একটু মন খারাপ করেন না, একটু সময় দেন, হ্যাঁ? আচ্ছা, ওনার হাজবেন্ড আর হলো ওই খালা শাশুড়ি যিনি আছে না, কি যেন আপনার কি নাম? খালা শাশুড়ি না উনি? আচ্ছা, খালা, এই দুজন ঢুকবে, ঠিক আছে?
আপনারা দুজন বাইরে চলে যান, আমি একটু ওনাদেরকে পাশে বসে রেখে কথা বলবো। বকুল বলেন, আমরা শুনি আপনার বক্তব্য। ভাই মাস্কটা একটু রাখেন খুলে। হ্যাঁ বকুল বলেন, আপনার বক্তব্যটা শুনি। এমনি যা যা বলছে সবই আর কি মিলছে। তো নাক কান ফোরানো ছিল, এটাই শুধু মিলে নেই। বলতে পারছে যে আমার হাতের এই ডান হাতে পড়া ছিল, এটা বলতে পারছে। তারপরে দাঁত একটা কি দুইটা মনে হয় পড়ছে, তো একটা দাঁত পড়া ছিল, একটা দাঁত ছিল, এটা আমার এটা। আর নাক কান ফোরানো ছিল এটা বলতে পারে না। এটা আর এমনি যা যা বলছে মোটামুটি সবই মিলছে। তো এখন তোমার কি ডিসিশন সেটা বলো। তোমার ডিসিশনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। এখন এখানে আমরা ডিসিশন দেওয়ার কেউ না। আমরা তো কিছু জানি না। এখন তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমার পরিবার, এটা আমার বোন, এটা আমার মা, ওয়েল ঠিক আছে, আমার কিছুই বলার নেই। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না এটা আমার কেউ না, আমি চিনতে পারতেছি না, আমি কনফিউজ, সেটাও একটা কথা। আমি কনফিউজে একটু আছি, ভাই তো আছে, আমি একটু কনফিউজে আছি সত্য কথা যেটা। কনফিউশন থাকতে পারে ঠিক আছে, কিন্তু কনফিউশন সেটা কথাবার্তা বললে বা তাদের সাথে একটু মেলামেশা করলে হয়তো সেই কনফিউশন দূর হয়ে যেতে পারে, তাই না? তো সেটা দূর হইতে পারে। এখন ডিসিশন তোমার। কেন চোখের অন্তরাল মনের অন্তরাল, কিন্তু অনেকদিন ধরে দেখা হয় নাই, মায়া নাই। তুমি কথা বলতে যখন বলতে পারছো তোমার হাতে পোড়া দাগের কথা, সব কথাই তুমি যে শুধু নাক কান পোড়ানোর কথা বলতে পারিনি। এখানে আমি একটু রিভিউ করি। একটা হচ্ছে যে ও বলছে হরিরামপুর, এনারা হরিরামপুর থেকে আসছে। হরিরামপুর শুধুমাত্র এনাদের গ্রাম না, ডাকঘর, এবং ডাকঘরের নামও হচ্ছে হরিরামপুর বা ইউনিয়ন, যেটাকে ওনারা বলতেছে। আচ্ছা, বাবার নাম বলছে বজরুল অথবা বদরুল, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে বজরু। হ্যাঁ, আপনারা তো বাইরে সবকিছু দেখছেন আমি কথা কিভাবে বলছি। 3 বোনের কথা বলছে, 3 বোনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম বলতে পারে না, আর পরবর্তীতে একটা ভাই হয়েছে। আচ্ছা, এরপরে আসেন যে হারানোর যে বিবরণটা দিছে, এই হারানোর বিবরণ হুবহু সমস্ত কিছু মিলে গেছে, এবং যে মহিলার সাথে করে নিয়ে আসছিল তার ভিডিও ফুটেজও নিয়ে আসছি। আনফর্চুনেটলি ওনার বাবার, যিনি বাবা দাবি করছেন, তাকে দেখেও চেনে নাই, মানে বাবার এর আগের ছবিও দেখানো হয়েছে, সেটা দেখেও চেনে নাই। মা বোন কাউকে দেখে চেনে নাই। আর বোনের চেহারার সাথে ওর চেহারার কি মিল সেটা আপনার বাইরে গিয়ে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, সো এইটা এখন তারপরও কথা হচ্ছে পুরো দুনিয়া মিলে গেল। ধরেন আজকে গিয়ে আপনার ডিএনএ টেস্ট করেন, যেটা আমি সবসময় বলি, ইন্সপায়ার করি, ডিএনএ টেস্ট করার পরেও যদি ও সন্দেহ পোষণ করে এটা আমার পরিবার না, আমাদের জোর করার কিছু আছে? না, সেটাই, জোর করার কিছু নাই। মূল কথা হচ্ছে ও কনফিউশন ছিল একটু আগে, যেটা বলতেছিল যে আপনাদের সাথে কথা বলে তারপরে ও সিদ্ধান্ত জানাবে। তো সেক্ষেত্রে আমার একটু মানে মন খারাপই হয়েছে। মন খারাপ হওয়ার পিছনের কারণটা হচ্ছে এটাই, আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আপনারা এসে ওকে কি করেন, কি রিপ্লাইটা দেন, সেজন্য আমি ভিতরে নিয়ে আসা। মন খারাপ কারণটা হচ্ছে যে বাবা মায়ের বিষয়টা তো এটা অন্তরের বিষয়। মানে আমি যদি আমার বাবাকে একসেপ্ট করি বা আমি যদি আমার মাকে একসেপ্ট করি, আমার যদি ভিতর থেকে আসে, তাহলে পুরো পৃথিবী এসে যদি বলে এটা তোমার বাবা না, তাহলে তো এটা তো বললেও তো হবে না, এটা তোমার বাবাই। আমি যদি আমার মাকে সমস্ত কিছু বলে যদি এটা চিনি, যত বছর পরেই চিনি না কেন, এখন পুরো দুনিয়া এসে যদি বলে যে এটা তোমার মা না, তাহলে তো সে আমার মাই, এটা তোমার মন থেকে আসতেছে। আবার উল্টাটা যদি হয় যে আমি চিনলাম না, পুরো দুনিয়া এসে বলতেছে যে না এটা তোমার মা, তাহলে তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এটা তো ওর বিষয়। আমার সাজেশন হলো যে আমাদের প্রতি যে একটা টান, তুমি তো ভালোবাসা কিন্তু অন্যরকম, কিন্তু অনেক দিন ধরে দেখে না তাদের। হ্যাঁ, না উনি যিনি ভদ্রমহিলা যিনি এখানে আসছিলেন, উনি ওই কথাটাই বলছে যে আমরা এখানে আসছি তোমার ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য না, বা তুমি আমাদের কাছে যদি যাও তাহলে যে আমাদের প্রতি তোমার রেসপেক্ট বেড়ে যাবে বা যাদের কাছে বড় হয়েছে কমে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের নিয়মটা হচ্ছে যে যিনি এখানে ভিকটিম আসেন তারই সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করার নাই। বাট তিনি সিদ্ধান্তটা কেন নিচ্ছেন এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় কোয়ারি করি। তো এই হচ্ছে বিষয়। এখন উনি যেহেতু বলছে উনি কনফিউজ, একটু আগেও বলছে যে উনি সময় নিতে চায়, আর বলছে কনফিউজ, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আর কি সিদ্ধান্তহীনতায় ভুগতেছো? হ্যাঁ, ওটা বলছে ভাই, একবার বলছে, এখন আর জোর না করি আমরা। সো আমার মন থেকে যেটা আসে না সেটা আমি না, ঠিক আছে, আপনার মন থেকে যেহেতু আসে নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এটাই অ্যাকসেপ্টেড। এখন আমরা কি রেজাল্ট নেগেটিভ বলবো নাকি সময় নিব? সময়, আলহামদুলিল্লাহ, এটাই অ্যাকসেপ্টেড। আপনি সময় নেন, যতদিন সময় লাগে আপনার, মানে এটা যদি বছরের পর বছরের সময় লাগে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। অবশ্যই মনে রাখবেন যে এটাই হচ্ছে আমাদের কাজের সৌন্দর্য। বেসিক ভিডিওতে যিনি আসবেন তার সিদ্ধান্তের উপরে আমাদের পূর্ণ সমর্থন রাখতে হবে। প্লিজ, দিস ইজ নট সিনেমা, দিস ইজ লাইফ।